স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাফিয়া বসের সহজ স্বীকারোক্তি। কথা শেষ করে আস্তে করে ঈশানীকে ছেড়ে দিল ইরিশ। ব্যতিগ্রস্ততায় ভারী হয়ে আসা মাথাটা নিঃশব্দে ব্যাক সিটে এলিয়ে দিয়ে বলে উঠল, আমি তোমার চোখে শুধুই একজন টর্চারার। আই উইশ আমি সময়টাকে পেছনে নিয়ে যেতে পারতাম, আর ওই বাজে বিভৎস অতীতগুলো তোমার স্মৃতি থেকে পুরোপুরি মুছে দিতে পারতাম, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। দ্যাটস ওয়াই আমি তোমার চোখে সারা জীবন ওই অত্যাচারের জানোয়ারটাই হয়ে যাব, যাকে তুমি দুনিয়ার সব থেকে বেশি ঘৃণা করো। অথচ আমাকে দেখো, তোমার ওই চোখের ঘৃণাতে প্রতি মুহূর্তে জ্বলে পড়ে কাক হয়ে যায় আমি। এক মনে অজস্র কথা আওড়াচ্ছিল ইরিশ। ঠিক তখনই ভাইব্রেট আওয়াজ তুলে অকস্মাৎ বেজে ওঠে ফোনটা। সম্বিত ফিরে পায় মাফিয়া বস। অনিচ্ছা সত্ত্বেও কানে এয়ারপড সচল করে রিসিভ করে ফোন কল। পরিস্থিতি গুমোট। চুপচাপ অপর প্রান্তের কথাগুলো নির্বিকারে শুনল ইরিশ। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সিট বেল্টটা টান মেরে খুলে জোর হস্তে ধাক্কা দিয়ে রাস্তার অদূরে ছিটকে ফেলে দিল ঈশানীকে। অকস্মাৎ ঘটনায় হতবিহবল ঈশানী। রাস্তার খাদে পড়ে গিয়ে আর্তনাদে ঘুমিয়ে উঠল মেয়েটা। সঙ্গে সঙ্গে বোম বিস্ফোরণের প্রকাণ্ড আওয়াজে প্রকম্পিত হলো ধরণী। ফাঁকা মস্তিষ্কে আচানক পেছনে ফিরে চাইল ঈশানী। দেখলো একটু আগেই বিস্ফোরিত হয়ে দাউ দাউ অগ্নিশিখার অনলে শূন্যে ভাসছে গাড়িটা। দেখে মুহূর্তেই অন্তরাত্মা কাঁপিয়ে চিৎকার করে উঠল নাজুক রমণী। অরণ্য! নিশুতি রাতে এক পরাস্ত রমণীর আহত চিৎকারে জাগ্রত হয়ে ওঠে সমগ্র প্রকৃতি। নিশাচর জন্তু জানোয়ারের অযাচিত হুঙ্কারে ধর ফরিয়ে ডানা ঝাপটায় ঘুমন্ত পক্ষীকুল। নিগুড়ো চিৎকারে গলার স্বর ভঙ্গুর হয়ে ওঠে ঈশানীর। দম আটকে শ্বাসযন্ত্রের কার্যক্রম মুহূর্তে স্তব্ধ হয় কণ্ঠনালী ঢাকায়। ফলস্বরূপ ব্যাকুল চিত্তে এদিক ওদিক চোখ বোলায় মেয়েটা। জনমানবহীন নির্জন হাইওয়ে, রাস্তার দুধারে ঘন জঙ্গল, আর ছোট বড় পাহাড় ব্যতীত কোনো লোকালয়ের উপস্থিতি নেই। কয়েক ক্রোশ ব্যতি রেখে ল্যাম্প পোস্টের ক্ষীণ আলো পুরোপুরি আচ্ছাদন করতে পারে না বিস্তৃত সড়কের ভয়াল তমসাকে। অমানিসার আকাশে চাঁদের দেখা নেই। আগ্রাসী আধারের অশরীরই যেন মাথা চাড়া দিয়েছে সড়কের দুধারে। প্রগাঢ় আধারের বুক চিরে কেবল রক্তিম দাবদাহের অসহনীয় উৎপীড়ন। বিলাসবহুল রোলস রয়েসটা দুমড়ে মুচড়ে একীভূত হয়ে খেলনা গাড়ির মতোই পড়ে আছে কিনারায়। তিমিরে ঢাকা ভয়াল প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জঙ্গলের অদূর থেকে ভেসে আসা হুতুম প্যাঁচার বিদঘুটে আওয়াজে আচমকা বুকের রক্ত ছলকে ওঠে ঈশানীর। দ্বিতীয় দফায় চারিদিকে তাকিয়ে নিশ্চিত করে নেয় নিজের অবস্থান। রাস্তা থেকে অনেকটা নিচে ঝোপঝাড়ের মাঝে একটা কর্দমাক্ত স্যাঁতস্যাঁতে খাদে ভেঙে চুরে পড়ে আছে ঈশানী। এখান থেকে তড়িঘড়ি করে বেয়ে ওঠা মুশকিল বললে ভুল হবে, একেবারে অসম্ভব। অগত্যা নিজের জায়গায় অনড় থেকে ভগ্ন স্বরে ফ্যাঁস ফেঁসিয়ে ফের ইরিশকে ডেকে ওঠে ঈশানী। অরণ্য! অরণ্য, শুনতে পাচ্ছেন? ঈশানীর ক্ষীণ আওয়াজ আদৌ রাস্তা অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। যার দরুন ফাঁকা মস্তিষ্ক আর প্রবল ব্যতিগ্রস্ততায় খানিক নৈশব্দে অতিবাহিত হয় সেখানেই। অতঃপর ল্যাম্পপোস্টের টিমটিমে আলোতে নিজের শরীরের দিকে লক্ষ্য করে টুকরে কেঁদে ওঠে মেয়েটা। বনবিচুটি আর কণ্টকের আঘাতে মোলায়েম হাত পাগুলো ছিঁড়ে ঘুরে একাকার। এ কোথায় নিয়ে এলো ইরিশ তাকে? ইরিশ নামটা তীরের ফলার মতো মস্তিষ্কে গিয়ে হাটকাল ঈশানীর। তৎক্ষণাৎ সম্বিত ফিরে পেয়ে আর এক দফা ধর ফরিয়ে উঠে ঈশানী। মনের মাঝে দানা বাঁধে তীব্র আশঙ্কার তুফান। ইরিশ ঠিক আছে তো? এই তো কিছুক্ষণ আগেই অতগুলো কথা বলেছিল ইরিশ। মেপে মেপে বলা লোকটার মুখে অমন সহজ স্বীকারোক্তিতে বাকরুদ্ধ হয়ে পড়েছিল ঈশানী। ঘৃণার প্লাবনে পোক্ত ব্যারিকেড টেনে দিয়েছিল আবেগাশ্রু। বাকশক্তিহীন এক নাসুক কবুতরের ন্যায় শুধু চেয়ে থেকেছিল অনিমেষ। অন্তঃগহ্বরে কোথাও একটা অনিশ্চয়তার অনুভূতি হয়েছিল বটে, যেন ভেতরের সত্তা চেঁচিয়ে বলেছিল, মাফিয়া বস আমাকে কেন চাইবে? সে তো ভালোবাসতে জানেই না।
সে তো হৃদয়হীন অন্ধকার গোলক ধাঁধা মাত্র। তাহলে কিসের এই অনুভূতি? কেনই বা হুট করে এত নমনীয়তা তার? ওই কড়া পোড়া শুষ্ক হৃদয়ে আদৌ কি প্রণয়ের বর্ষণ নামানো সম্ভব? ওয়েল, ভালোবাসা সব পারে, সেটা কিছুক্ষণ পরেই টের পেয়েছিল ঈশানী, যখন ওই হৃদয়হীন জানোয়ারটা নিজের সিট বেল্টের পেছনে এক মুহূর্ত সময় অতিবাহিত না করে ঈশানীর সিট বেল্ট খুলে দিয়েছিল। নিজের জীবনের পরোয়া না করে ঈশানীকে বাঁচিয়েছিল। আর তারপরই ভয়াবহ সেই বোমা বিস্ফোরণ। খানিকক্ষণ আগের কথা ভেবে হতচকিত হয়ে উঠল ঈশানী। ক্লান্ত শরীরের সবটুকু সংকীর্ণতা ভুলে মুঠিবদ্ধ করল দুহাত, মনোবল স্থির রেখে দাঁড়ালো ধীরে ধীরে। রাস্তার পানে নজর বুলিয়ে দৃঢ় স্বরে বলে উঠল, ঋষির কিচ্ছু হতে পারে না, যে করেই হোক এখান থেকে উঠে তাকে ঠিক খুঁজে বের করব আমি। এক মুহূর্তের জন্য পেন্ট হাউসের বিভৎস স্মৃতিগুলো ভুলে গেল ঈশানী। ভুলে গেল এই মানুষটাকে ঈশানী ঠিক কতটা ভয় করে। এখন থেকে বছরখানেক আগে এরিসের আগমন ঈশানীর সাবলীল জীবনকে ঠিক কিভাবেই না লণ্ডভণ্ড করে দিয়েছিল প্রলয়ের তাণ্ডবে। অথচ সেই নিষ্ঠুর হৃদয়ের মরীচিকার সম্রাটের সামান্য অনিশ্চয়তা কত গভীরভাবেই না চিন্তিত করে তুলেছে রমণীকে। প্রাকৃতিকভাবেই মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়। ঈশানী জলজান্ত প্রমাণ। ভদ্র সভ্য উজ্জ্বল ভবিষ্যৎধারী মাহিন নয়, বরং অন্ধকার দুনিয়ার পাপিষ্ট হৃদয়হীন এরিসের জন্য অন্তর পুড়ে খাক হয়ে যাচ্ছে ঈশানীর। এই অনুভূতির নাম জানা নেই, আছে শুধু বুকের রক্ত তোলপাড় করা নিষিদ্ধ সব চাহিদা, যা সমাজ, মানবকুল, এমনকি পুরো পৃথিবীর অন্তরায়। সুউচ্চ ঢাল রাস্তা বেয়ে এক কদম খাড়া হয়ে নেমে এসেছে খাদে। আশেপাশে বন্য লতা পাতা আর কণ্টক গাছের অভাব নেই। সোদা মাটির উপর দুপা রেখে অন্ধকারের মাঝেই সেগুলোই হাত চাপা দিয়ে চেপে ধরল ঈশানী। সঙ্গে সঙ্গে কাঁটার আঘাতে বিদীর্ণ হলো ঈশানীর বিলপ করতাল। মাত্রাতিরিক্ত ব্যথায় কুকড়ে উঠে গাছের বাকুল ছিঁড়ে দিয়ে ফের কর্দমাক্ত মাটিতে ধপ করে বসে পড়ল মেয়েটা। হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ফের অসহায় সুরে বলে উঠল, কিভাবে উঠবো আমি? আপনি ঠিক আছেন তো? কিয়ৎক্ষণ নীরবতায় অতিবাহিত হলো। পরমুহূর্তে এরিসের কথা ভেবে গা ঝেড়ে দাঁড়িয়ে পড়ল ঈশানী। পায়ের জুতো জোড়া সেখানেই ফেলে রেখে নখের সাহায্যে সন্তর্পণে খামচে ধরল ভেজা মাটি। এক পা দুপা করে উঠে এলো অনেকটা। আশেপাশের বন বিছুটি আর কণ্টক ফুলে বিঁধে চিরচির করে ছিঁড়ে গেল ঈশানীর পরনের ফিনফিনে সাদা কুর্তিটা। নিজের অসহায়ত্ব গায়ে মাখল না ঈশানী। স্যাঁতস্যাঁতে মাটিতে হামাগুড়ি দিতে দিতে এসে দ্বারস্থ হলো শুকনো বালির। তখনই আর এক দফা তীক্ষ্ণ টান অনুভব করলো খোলা চুলে। আধারের মাঝে কোনো কিছু স্পষ্ট দেখার জো নেই। পেছনে ফিরে তাকানোর মতো বুকে সাহস নেই। অগত্যা নিজের রেশমের মতো সুরবিল চুলের খানিকটা বিসর্জন দিয়ে তরতরিয়ে উঠে এলো রাস্তায়। ঈশানী যখন রাস্তায় উঠেছে তখন ঈশানীর অবস্থা বেগতিক। সমস্ত শরীর জুড়ে টনটনে ব্যথার উপশম। পরনের কুর্তিটা ছিঁড়ে কুচি কুচি, নির্মেদ কোমর, পেলক ত্বক সব কিছু উন্মুক্ত। লেডিস জিন্সটার একাংশ কাদায় মাখামাখি। গমরঙা সুশ্রী ত্বক জুড়ে ছোপ ছোপ রক্তের অজস্র ক্ষত চিহ্ন। নিজের শরীরে একপল নজর বোলানোর ফুরসাত হলো না ঈশানীর। উল্টো দিশেহারা হয়ে রাস্তার এদিক ওদিক সচকিত দৃষ্টিপাত করে ভঙ্গুর স্বরে চেঁচিয়ে ডাকতে লাগলো ইরিশকে। অরণ্য, অরণ্য, কোথায় আপনি? প্রত্যুত্তর এলো না। ক্রন্দনরত গলায় পরপর আবারও ডাকলো ঈশানী। আপনি কোথায় চলে গেলেন অরণ্য? কয়েক মুহূর্ত অতিবাহিত হলো অনিশ্চয়তায়। নিগুড় ব্যথায় নীল হয়ে উঠেছে রমণীর হৃদয়। আত্মচিৎকারে খেই হারাচ্ছে অন্তঃকরণ। ঠিক এমন সময় ছাই হয়ে যাওয়া ধ্বংসাবশেষ গাড়ির অপর প্রান্ত থেকে ভেসে আসছে পুরুষালী গোঙানির ক্ষীণ আওয়াজ। সামান্য আওয়াজে কর্ণ সচল হলো ঈশানীর। আর এক মুহূর্তও দেরি না করে ঊর্ধ্বশ্বাসে ছুটল সেদিকে। গাড়ির নিকট গিয়ে নিভু নিভু অঙ্গার মারিয়ে আলতো পায়ে খানিক এগোতেই দেখতে পেল ইরিশকে। জ্বলন্ত গাড়ির অপর পার্শ্বে গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে অবচেতন হয়ে পড়ে আছে সে। ইরিশকে দেখা মাত্রই ভীষণ স্বস্তিতে ঠোঁট ভেঙে কেঁদে উঠল ঈশানী। শরীর জুড়ে ঝড় ঝরিয়ে নেমে এলো ক্লান্তি।
হৃদয় গহীনে অকস্মাৎ বয়ে গেল নৈসর্গিক প্রশান্তির হাওয়া। সংকুচিত পায়ে আরক্ত এগুলো মেয়েটা কাছাকাছি যেতেই দেখতে পেল নিদারুণ রক্তের প্রবাহে সিক্ত হয়ে আছে ইরিশের সমগ্র মুখমণ্ডল। উজ্জ্বল কঠিন চেহারা জুড়ে বীভৎস রক্তের লালিমা বড্ড চোখে লাগলো ঈশানীর। মেয়েটা কাঁদতে কাঁদতে তৎক্ষণাৎ বসে পড়ল শিয়রে। নির্দ্বিধায় হাত বাড়িয়ে অপছন্দের পুরুষের মাথাটা সন্তর্পণে তুলে নিল নিজের কোলে। মোলায়েম হাত দুটো নিয়ে রাখলো মাফিয়া বসের ঘর ঘরে পুরুষালী কপলে। করুণ আর্তনাদ করে বলল, এত রক্ত কেন এর শুনছেন? দু হাত দিয়ে ঝাঁকিয়ে উঠল ঈশানী। অতঃপর সুদর্শন রক্তাক্ত মুখটাকে এদিক ওদিকে ঘুরিয়ে খুঁজতে লাগলো রক্ত প্রবাহের আসল উৎস। খানিক বাদে আলো আধারির ধোঁয়াশায় আবছা দৃষ্টিপাত করলো মাফিয়া বসের কপালে। চোখে পড়ল বিভৎস ক্ষত। তৎক্ষণাৎ নিজের গলার স্কার্ফটা দিয়ে ইরিশের চওড়া কপালটা পেঁচাতে পেঁচাতে হেঁচকি তুলে কেঁদে উঠল ঈশানী। বিড়বিড়িয়ে বলতে লাগলো, আপনাকে ঘৃণা করি আমি, খুব 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 ঘৃণা করি। কি করলেন আপনি এটা? এরকমটা তো আপনার করার কথা ছিল না। আপনি যে হৃদয়হীন নিষ্ঠুর, তাহলে সব বাদ দিয়ে আমাকে কেন বাঁচালেন? ফের নীরব চিত্তে অনর্গল অশ্রু বিসর্জন। কয়েক প্রহর অচিরেই অতিবাহিত হলো নিস্তব্ধতায়। ঈশানীর এলোমেলো চুলে ঢাকা পড়েছে অশরীরীর রক্তাক্ত মুখমণ্ডল। বাঁধ ভাঙা কান্নার তোরে রমণীর নির্বেদ পেটের উঠান আমার ঘর্ষণে ক্রমাগত নড়ে চড়ে ওঠেন মাফিয়া বস। এক পর্যায়ে নিজের সম্ভ্রমহীন উন্মুক্ত কোমরের খাঁজে গরম নিঃশ্বাসের প্রগাঢ়তায় অকস্মাৎ শিউরে ওঠে নাজুক মেয়েটা। গভীর নিঃশ্বাসে পেলব ত্বক ঝলসে যাওয়ার উপক্রম সহসা তন্দ্রা কাটে ঈশানীর। কান্নাকাটির লাগাম টেনে ফোপাতে ফোপাতে নিগুড় দৃষ্টিপাত করে ইরিশের মুখপানে। শুনতে পায় অস্ফুট স্বরের বিড়বিড়ানি। ভ্যানিলা। ছোট একটা শব্দের প্রয়োগ করে ফের গভীর শ্বাস টানল ইরিশ। হতচকিত হয়ে পড়ল ঈশানী। দু হাতে ইরিশের কপল ঝাঁকিয়ে মৃদু আর্তনাদ করতে লাগলো অহর্নিশ। বলল, আপনি এটা কি করলেন? যদি কিছু হয়ে যেত, আমাকে বাঁচাতে গিয়ে আপনি এতটা আঘাতপ্রাপ্ত হলেন, কি হই আমি আপনার? প্রত্যুত্তর এলো না অপর প্রান্ত থেকে। উল্টো সাকুরাকে গভীর নজরে পরখ করে স্ফীত আওয়াজে প্রশ্ন ছুড়ল মাফিয়া বস। একটা জানোয়ারের জন্য এভাবে কাঁদছো? ইটস নট ফেয়ার। উথাল পাথাল মিশ্র অনুভূতির তরণে ফের ঠোঁট কামড়ে ফুপিয়ে উঠল ঈশানী। এখন কিছুতেই বাদ মানছে না প্রবল অশ্রুধারা। হৃদয়ের ব্যথা, মস্তিষ্কের নিষেধাজ্ঞা সব একীভূত হয়ে উগরে দিচ্ছে আবেগাশ্রু। কোলের উপর নির্লিপ্তে শুয়ে থাকা ঘৃণিত অস্তিত্বের দিকে নিষ্প্রভ চেয়ে মেয়েটা কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, আমি জানি না আমি কেন কাঁদছি, কেন এমন করে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে, কেনই বা আপনার কষ্টে এতটা দহন অনুভূত হচ্ছে অন্তরে। বিশ্বাস করুন, আমি আমার এই নিষিদ্ধ অনুভূতিগুলোকে আটকাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না আমি কিছুতেই। নিজের জন্য তোমার চোখে ঘৃণা দেখে অভ্যস্ত আমি সাকুরা। কান্নাটা কিছুতেই সহ্য হচ্ছে না। তুমি কি প্লিজ এটা অফ করবে? সামথিং ইজ বার্নিং হিয়ার। আঙুল দিয়ে নিজের সুঢল বক্ষ দেশে ইশারা করলো মাফিয়া বস। যা দেখে ঈশানী কাঁদতে কাঁদতে বলল, এভাবে কেন জীবনের ঝুঁকি নিতে গেলেন হঠাৎ? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে? কিছুই হতো না। কথার মাঝপথে থমকে গেল ঈশানী। নরম কোল থেকে ধীরে ধীরে মাথা তুলে ঈশানীর মুখোমুখি হয়ে বসলো ইরিশ। বলল, আমি মরে গেলে কিছুই হতো না। সমগ্র পৃথিবীর কোথাও কিছু থমকে থাকতো না। বরং একটা দুর্ধর্ষ টেরোরিস্টের মৃত্যুতে বেঁচে যেত গোটা জেনারেশন। চারিপাশে অসহনীয় নীরবতা। ভীত মেয়েটা ফ্যাল ফেলিয়ে চেয়ে আছে শুধু। এই মুহূর্তে অপর প্রান্তের মানুষটাকে ব্ল্যাক হলের মতোই অস্বাভাবিক শূন্য দেখাচ্ছে, যেন অসীম রহস্য আবৃত অস্তিত্ব জুড়ে। ঈশানী এক ধরাশায়ী কীট পতঙ্গ মাত্র। নীলের গভীরতা প্রগাঢ় হলো চোখে। নিগুড় দর্শনে মানুষটাকে পরখ করতে করতে আনমনে ভাবল রমণী। বোধহয় থমকে যেত আমার দ্বিধাগ্রস্ত অবচেতন হৃদয়টা। তোমার আর মাহিনের বিয়েটা হচ্ছে না। বিয়ে তো দূরে থাক, দ্বিতীয়বার তোমার দিকে চোখ তুলে তাকালে ওকে জ্যান্ত কবর দেব আমি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। গম্ভীর রাশভারী আওয়াজে ভাবনার ছেদ ঘটে ঈশানীর। নিগুড় দৃষ্টি ঢাকা পড়ে যায় অবিশ্বাস্য চাহনির আড়ালে। সরু গলার ফাঁক গলিয়ে বেরিয়ে আসে হতবিহ্বল কণ্ঠস্বর। আপনি কি পাগল? নিজের শরীরের দিকে একবার তাকান। কতটা রক্তাক্ত হয়ে আছেন, আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। আর আপনি পড়ে আছেন আমার বিয়ে নিয়ে। নিঝুম নিরিবিলি রাতে মুখোমুখি একজোড়া উচ্চাটন অস্তিত্ব। বারুদের মতো জ্বলছে হৃদয়, অযাচিত অনুভূতির তুফানে ধরাশায়ী অন্তঃকরণ। অথচ নিরাময়ের উদ্ভাসনে নিতান্তই অপারগ দুজন। সেই তখন থেকে নির্লিপ্তে চেয়ে আছে ইরিশ। স্ট্রিট লাইটের নিয়ন আলোক শিখায় রমণীর অপ্রীতিকর ভূষণ সুস্পষ্ট হয় মানবের মোহনীয় দৃষ্টে। শরীরের ফিনফিনে কাপড়টুকু নিতান্তই অনুপস্থিত। জামা ছিঁড়ে দুভাগ হয়ে যাওয়ার দরুন উন্মুক্ত হয়ে আছে আলো পিছলানো মোম নরম পিলক ত্বক। নিঃশ্বাসের তালে তালে নির্লিপ্তে ওঠানামা করছে কবুতরি নরম বক্ষপিঞ্জর। নারীর শরীরের প্রতি সংবেদনশীল বাঁকানো উপত্যকা জুড়ে লিপ্তে আছে এক টুকরো ফিনফিনে ভূষণ। সম্ভ্রম আচ্ছাদনে যা নিতান্তই সামান্য, যথাযথ জামার অস্তিত্ব না থাকায় ধনুকের মতো নারী দেহটা স্পষ্ট দৃশ্যমান ইরিশের চোখে। মেয়েটাকে মহাবিষ্টের ন্যায় পরখ করতে করতেই এতক্ষণে টনক নড়ে। ঈশানীর এই নাজেহাল অবস্থার জন্য ইরিশ নিজেকে দায়ী করে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে। তবে দৃষ্টি সরায় না কিছুতেই, আর না তো ক্ষিপুট নমিত করে এক পল। প্রগাঢ় অধিকার বোধ নিয়ে মৌহ দৃষ্টে চেয়ে থাকে নির্নিমেষ, যেন ইরিশের নিকট অতি পরিচিত এই দৃশ্য। সেই থেকে বাক শূন্য ইরিশ। আবছা আধারে ইরিশের শূন্য চোখ দুটো অবলোকন করে ঈশানী। অতঃপর গভীর দৃষ্টি অনুসরণ করে নজর বোলায় নিজের শরীরে। সঙ্গে সঙ্গে আড়ষ্টতায় কুঁকড়ে ওঠে মেয়েটা। কর্তিত ডগার ন্যায় গুটিয়ে গিয়ে দুহাতে নিজের সম্ভ্রম ঢাকার আপ্রাণ চেষ্টায় অবিরত থেকে ঘুরে বসে অন্যদিকে। তাতে অবশ্য লাভ হলো না বিশেষ, কারণ পেছনের দিকের একই অবস্থা। অগত্যা উপায়ন্তর না পেয়ে মেয়েটা রিনরিনে আওয়াজে বলে ওঠে, দয়া করে চোখ সরান। আসলে তখন অন্ধকারের মাঝে। কথা শেষ করার ফুরসত পেল না ঈশানী। আগেই পেছন থেকে বড় সড় বস্ত্রের আবরণে আচ্ছাদিত হলো ঈশানীর উন্মুক্ত নারী শরীর। নিজের হুডিটা ঈশানীর শরীরে চড়িয়ে দিতে দিতে নির্বিঘ্নে বলে উঠল ইরিশ, হে ডোন্ট এক্সপ্লেইন, কিচ্ছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কাপড়ের ছোঁয়ায় ভীষণ স্বস্তি পেল মেয়েটা। দ্রুত হাতে হুডির চেইনটা লাগিয়ে পেছনে ঘুরল সহসা। তৎক্ষণাৎ বিনা অনুমতিতে ওকে একটানে কোলে তুলে নিল ইরিশ। আবছা আলোতে ঈশানী তাকিয়ে দেখল মাথায় পেঁচানো ওড়নার একাংশ দিয়ে খুব ভালো মতো নিজের মুখটা আড়াল করে নিয়েছে স্যান্ডো গেঞ্জি পরিহিত অ্যাবসধারী বলবান পুরুষ। কিন্তু আহত শরীরের এভাবে কোলে তোলার কি প্রয়োজন? অগত্যা বাদ সাধল ঈশানী। তড়িঘড়ি করে বলে উঠল, আরে আরে, কোলে কেন তুলছেন? ঠিক আছে আমি। পায়ের চামড়ার একাংশ অক্ষত নেই, তাহলে ঠিক কিভাবে আছো? জবাব দিল না ঈশানী। আলতো করে মাফিয়া বসের পুরুষালী গ্রীবায় দুহাত পেঁচিয়ে নিশ্চিত করল দৃঢ়তা। অতঃপর লোকটার আবৃত মুখাবয়ব পরক করে শুধালো, মুখ কেন রেখেছেন? তোমাকে সেফ রাখার জন্য। বিস্তার সড়কের ফুটপাত ধরে ধাতস্থ পায়ে এগুতে এগুতে রাশ ভারী আওয়াজে জবাব দিল ইরিশ। এবারে কিঞ্চিত সাহস দেখিয়ে বলে উঠল ঈশানী, আমাকে সেফ রাখার জন্য এইভাবে নিজেকে আড়াল করে রেখেছেন। কি হই আমি আপনার? থমকালো ইরিশ। পায়ের গতি পুরোপুরি স্থির করে অকস্মাৎ দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তায়। ইরিশের হঠাৎ থেমে যাওয়া দেখে কুণ্ঠিত হলো ঈশানীর নাজুক চিত্ত। দৃঢ় হাতে গলা পেঁচিয়ে বুকের উপর সন্তর্পণে লেপ্টে থাকা হতচকিত মেয়েটার পানে নিগুড় দৃষ্টিপাত করল মাফিয়া বস। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে মিলন ঘটালো নেত্রদ্বয়ের। নীরবে অতিবাহিত হলো কয়েক মুহূর্ত। পরপরই দু চোখ বুঝে গভীর শ্বাস টানল ইরিশ। এক মুহূর্তের জন্য দুনিয়া, সমাজ, এমনকি সকল বিঘ্নতা ভুলে হাসকি স্বরে সম্বোধন করে উঠল, প্রেম আমার। রাত প্রায় 9টা। অমাবস্যার আধারে স্থবির চারিপাশ। অফ হোয়াইট রেঞ্জ রবার্টটা মাত্রই এসেছে ঈশানীদের মহল্লার গলিতে।
এখান থেকে মিনিট দুয়েক হেঁটে গেলেই দেখা পাওয়া যায় ওদের শ্যাওলা পড়া দোতলা বাড়ির। গাড়ির অকস্মাৎ ব্রেকে কিঞ্চিত ভরকালো ঈশানী শুষ্ক একটা ঢোক গিলে এরিসকে উদ্দেশ্য করে বলল, আপনি নিয়ন্ত্রণহীন হয়ে আছেন। ড্রাইভার লোকটাকে সাথে নিয়ে এলেই পারতেন। আমি ঠিক আছি। ছোট্ট করে জবাব দিল ইরিশ। ঈশানী কথা বাড়ালো না আর, হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জানালো, ঠিক আছে, আমি যাচ্ছি। তৎক্ষণাৎ বাঁধ সাধল ইরিশ। ইস্যুর গতি প্রতিরোধ করে বলল, পেছনের সিটে স্নিকার্স আর জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করে তারপর যাও। লাগবে না, ঠিক আছি আমি। কিছু একটা ভেবে জিভের ডগায় গাল ঠেকালো ইরিশ। কোনো কিছুর তোয়াক্কা না করেই চট করেই বলে উঠল, তুমি কি শুধু ইনার পর অবস্থায় বাড়ি ফিরতে চাচ্ছ নাকি? মাফিয়া বসের আচানক বাক্যবাণী কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল ঈশানী। লজ্জা ভয় সংকোচের মিশেলে ফাঁকা হয়ে গেল রমণীর ফিনফিনে ওষ্ঠাধর। সহসা ফুরিয়ে এলো শব্দ ভাণ্ডার, জুৎসই প্রত্যুত্তর করার কোনরূপ বাক্যই খুঁজে পেল না আর। মেয়েটাকে এভাবেই চুপচাপ নির্লিপ্ত বদনে বসে থাকতে দেখে পুনরায় বলে ওঠে ইরিশ, আমি বাইরে অপেক্ষা করছি, চেঞ্জ করে নেমে এসো। নিজের কথা শেষ হলে কোনোরূপ প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করে ইলেকট্রিক সিগারেটটা মুঠোয় পুরে তাড়াহুড়ো গাড়ি থেকে বেরিয়ে গেল ইরিশ। গাড়ির সঙ্গে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে রাস্তার ধারে শটান দাঁড়িয়ে আছে ইরিশ। ঠোঁটের ফাঁকে উদ্ভাসিত ধোঁয়ার কুণ্ডলী, চওড়া কপালে আটকে আছে সফেদ গজের মোটা প্রলেপ। ধারালো মুখাবয়ব জুড়ে শূন্য অভিব্যক্তির নিদারুণ অস্তিত্ব। মস্তিষ্ক ভার হওয়ার তীব্র যন্ত্রণারা মোটেই ছুঁতে পারে না মাফিয়া বসকে। তবে বাংলাদেশের মতো রেস্ট্রিক্টেড জায়গায় দাঁড়িয়ে এমন দুঃসাহসিক একটা কাণ্ড যে ঘটিয়েছে তাকে নিয়ে দুর্দণ্ড না ভাবলেই নয়। পাইথন লিডারের সঙ্গে চ্যালেঞ্জ গেম খেলছে, নিশ্চয়ই সাধারণ প্রজাতির কোনো পাতি গুন্ডা নয় সে। অতর্কিতে ভাবনায় ডুবল ইরিশ। ঠিক তখনই মধ্যবয়সী কর্কশ গলার এক উদ্ভট সম্বোধনে ধ্যান ভাঙে। ওই ফুয়া। ব্যান্ডেজ আবৃত কপালে তীক্ষ্ণ ভাঁজ টানল ইরিশ। খানিক বিরক্ত হয়ে ঘুরে তাকালো পেছনে, দেখল মাঝ বয়সী এক বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে আছে অপর প্রান্তে। ইরিশের তীক্ষ্ণ চাহনি পরক করে ফের তিরিক্ষি আওয়াজ ছুড়ল বৃদ্ধ। নাক মুখ শিকোয় তুলে বলে উঠল, ওয়া তুই হন আমার ফাড়ার মাইয়া আক্কেলের লগে এত লতিয়া কিরোর ইনইবা ভদ্র মানুষের লাইয়া এতে ফেমের ফিরিতের নামও তো ইলাইয়া লাসারা গিরিনো চলিব না। ইলাইয়া আইলে ইলাহার বেকিন্নরে ডাইকে এনে হন ফাড়িব। আমাদের মহল্লার মেয়েদের সাথে এত রাতে কি তোমার? শোনো, এটা ভদ্রলোকের এলাকা, এখানে প্রেমপ্রীতির নামে এসব বেলাপ্পনা চলবে না। এমন হলে কিন্তু মহল্লার সবাইকে ডেকে ডেকে জানাবো আমি। অকস্মাৎ চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্ক। বৃদ্ধের কথায় নির্বিকারে দাঁতে দাঁত পিষল ইরিশ। ছেলেটার এহেন বেয়াদবি ম্যানারলেস মুখাবয়ব পরক করে ফের কথা ছড়লেন বৃদ্ধ। অবুক অবুক এলাইয়া ভাব গড়ের লাঙন দে হাই ফেলিব হ্যারে। হলদি গাড়ির ভিতর হন মাইক্রোফুয়া গলায় লাইকো লাতিয়া জোয়ান মাইয়া বিনা কিরের ফুয়া আক্কেলের লগে নাম হো সাই আই এখন বিচার দিমু হিতির বাড়ি রে। আরে বাপ রে বাপ, ভাবখানা দেখ, এমনে চাইয়া আছে যেন গিলা খাইবে আমারে। বলি গাড়ির মধ্যে কোন মাইয়া আসে এমন রাত বিরাতের জোয়ান ছেলেগুলোর সাথে কি করে সে? নাম বলো, আমি এক্ষুনি বিচার দিমু ওর বাড়িতে। বৃদ্ধের কুচকে যাওয়া ঢলঢলে গ্রীবাদেশ খুব করে টানছে ইরিশকে। কণ্ঠনালীর ঠিক মাঝ বরাবর একটা গভীর ক্ষত সৃষ্টি করতে পারলে খানিক শান্তি লাগতো বোধ হয়। পৈশাচিক আসে মত্ত হয়ে দক্ষ কৌশলে শর্ট নাইফটা বের করেও কি ভেবে যেন আবার সেটাকে চুপচাপ আড়াল করে ফেলল ইরিশ। খড়খড়ে করতালির মাঝে ধারালো চাকুটা চেপে রেখে অকস্মাৎ নিক্ষেপ করলো জোরালো গম্ভীর আওয়াজ। বউ হয়? গাড়িতে বসা মেয়েটা বউ হয় আমার। লিগাল ওয়াইফ বোঝেন নিশ্চয়ই। তৎক্ষণাৎ স্তব্ধ হয়ে গেল বৃদ্ধ। জোরে জোরে মাথা ঝাঁকিয়ে নিজের ভুলভাল সম্বোধনের জন্য অজস্র দুঃখ প্রকাশ করে ফের উদ্ভ্রান্ত হয়ে বলে উঠলেন তিনি, ও আইছেতে আগে নো হইবা তুই আবার এলাহিয়ার জামাই ওদে তো তুই হন বাড়ির জামাই
ও ফুং, ও আগে বলবা না তুমি আমাদের মহল্লার জামাই হও? তা তুমি কোন বাড়ির জামাই বাবা? বৃদ্ধার কথার পাছে ইরিশ কিছু বলবে আগেই গাড়ির ভেতর থেকে শীতল গলায় ডেকে উঠল ঈশানী। হয়ে গিয়েছে, এবার আসুন। বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে তড়ি ঘড়ি করে প্রস্থান করে বৃদ্ধ। লোকটা চলে গেলে গাড়ির অভিমুখে পা বাড়ায় ইরিশ। কাছাকাছি এলে ঈশানী জানতে চায়, কে উনি? কিছু বলেছে দেখলাম। নাথিং মাচ, জাস্ট সাম বুলশিট। দরজা ঠেলে ড্রাইভিং সিটে বসে জবাব দিল ইরিশ। দীর্ঘশ্বাস ছাড়ল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, ঠিক আছে, আমি আসছি এবার। কোনোরূপ প্রত্যুত্তর করে না ইরিশ, কেবল সাকুরার যাওয়ার পানে চেয়ে থাকে নিষ্প্রভ। মেয়েটা যখন বেশ খানিকটা পথ এগিয়ে যায় তখন হুট করে পিছু ডেকে ওঠে ফের। এই যে। লোকটার অযাচিত সম্বোধনেই ঘাড় ঘুরিয়ে পেছনে দৃষ্টিপাত করে ঈশানী। নির্বিকার চোখে অগণিত প্রশ্নের ছড়াছড়ি। সেদিকে চেয়ে আচমকা বলে ওঠে মাফিয়া বস। লং ড্রাইভে যাবে? কিয়ৎক্ষণ নীরবতা, পর মুহূর্তেই ঠোঁট উল্টে জবাব দিল বিপরীত পক্ষ। চার দেয়ালে আবৃত ঠান্ডা গাড়িতে পোষাবে না আমার। বালিকা আকাশ দেখতে চায়, এক ঢাল খোলা আকাশ। বাইক চলবে? দ্বিতীয়বার জবাব দিল না রমণী। মৃদু হাসি উপহার দিয়ে ফের হারিয়ে গেল তমসায়। বেশ কিছুদিন পরে মস্কো, রাশিয়া। শীতের শহর রৌদ্রোজ্জ্বল এখন। প্রখর রোদের উষ্ণতায় গলতে আরম্ভ করেছে ঠকঠকে বরফের আস্তর। পেইন্ট হাউসের চারিপাশে বিস্তৃত গহীন জঙ্গলে ঝুড়ো ঝুড়ো সোনালি রোদের ছটা যেন প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। সেই কতগুলো দিন থেকে একা একাই পেইন্ট হাউসে দিনের নিপাত করে আসছে ফ্লোরা। অবশ্য একা থাকাই বরাবরই অভ্যস্ত মেয়েটা। তুষার আর এরিশ তো ওকে সঙ্গ দেয় না কোনো কালই। মাঝখানে শুধু ঈশানী এসে কতগুলো দিন স্বপ্নের মতো কাটিয়ে চলে গেল এখানে। যেই দিনগুলো ছিল ফ্লোরার নিকট সবচেয়ে সুন্দর আর সবচেয়ে স্মরণীয়। থালা বাসন ধুতে ধুতে সিঙ্কের সামনে দাঁড়িয়ে গান ধরেছে ফ্লোরা। I saw piece of heaven waiting patiently for me down, and I was running far away. Would I run off the world someday? Nobody knows. Nobody knows. খুব সুন্দর গাও তুমি, আই ইমপ্রেসড। গান করে থমকালো ফ্লোরা। অযাচিত পুরুষালী আওয়াজে চকিতে ঘাড় ঘোরালো। তৎক্ষণাৎ দেখলো কাউচের উপর গা এলিয়ে দিয়ে লাউঞ্জের মাঝ বরাবর টান টান হয়ে বসে আছে টমেটো প্রিন্স। ওকে দেখা মাত্রই ভ্রু কুচকালো ফ্লোরা। বৃতৃষ্ণা গলায় বলল, আপনি আবার এসেছেন? কতবার বলেছি এরিশ, তুষার কেউ নেই, কথা কানে যায়নি। ওরা নেই দেখেই এসেছি প্রিন্সেস। এত বড় পেন্ট হাউসে তোমাকে কি পাহারা দেবে বলো তো? তুষারই বা কেমন মানুষ তোমাকে একা ফেলে এভাবে চলে গেল? কথা বলে কাউচ ছাড়িয়ে ধীর গতিতে কিচেন কাউন্টারের দিকে অগ্রসর হলো অ্যালেক্স। ফ্লোরা নিজের কাজে অবিরত থেকে জানায়, এইসব ভার বকা বন্ধ করুন। পেন্ট হাউসে এত এত দক্ষ গার্ড থাকতে আমাকে পাহারা দেওয়ার জন্য আপনার মতো টমেটো প্রিন্সের না কোনো প্রয়োজন নেই। দরজাটা ওদিকে, আপনি আসতে পারেন। কপট হেসে গ্রীবা বাঁকালো অ্যালেক্স। মেয়েটার গোলাপি আভাযুক্ত পেলক কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে বলল, ওদের শক্তি আছে ঠিকই, কিন্তু বুদ্ধি নেই। আর আমিও জানি তুমি আমাকে প্রচণ্ড ভয় পাও, কারণ তুমি ভালো করেই জানো আমি হায়নার চেয়েও অধিক পড়া শক্তিধর। কথা শেষ করে অকস্মাৎ ফ্লোরার জামার হুকটা টান মেরে খুলে ফেলল অ্যালেক্স। অ্যালেক্সের কাণ্ডে থর থর করে কেঁপে উঠল রুশকন্যা। মাখনের মতো নমনীয় পৃষ্ঠদেশে অকস্মাৎ অনুভব করল রুক্ষ হাতের অতর্কিত স্পর্শ। সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠে ফ্লোরা। এক ঝটকায় অ্যালেক্সের হাত সরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, পেন্ট হাউসে দাঁড়িয়ে ফ্লোরার গায়ে হাত দিচ্ছেন, এত সাহস কি করে হলো আপনার? ফের ফ্লোরার নিকট এগিয়ে যেতে যেতে অ্যালেক্স বলে, কাম অন, ইউ আর জাস্ট এ মিট হিয়ার। আর আমি তোমাকে প্রিন্সেস ডেকেছি। লেটস হ্যাভ এ বিগ রাউন্ড। এখানে কেউ নেই দেখো। তড়িঘড়ি করে চারিদিকে চোখ ঘোরালো ফ্লোরা। সত্যি কেউ নেই আশেপাশে। গার্ডসরা সব গেল কোথায়? অগত্যা শঙ্কিত চিত্তে শুষ্ক ঢোক গেল মেয়েটা। প্রকম্পিত স্বরে বলল, দয়া করে চলে যান, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ফ্লোরার কথা গায়ে না মেখে খপ করে ওর হাতটা টেনে ধরে অ্যালেক্স। কোমল চিবুকে আলতো হাত বোলাতে বোলাতে বলে,
কিছু খারাপ হবে না, তুমি জাস্ট নিজের মুখটা বন্ধ রাখবে। অযাচিত স্পর্শে ঘৃণায় চোখ মুখ খিচিয়ে ফেলল ফ্লোরা। হাত সরিয়ে ওর ফর্সা গলায় মুখ ঢোকাবে অ্যালেক্স সেই উদ্যোগে ধীরে ধীরে গ্রীবা নমিত করল সম্মুখে। ঠিক তখনই শক্ত হাতের তীব্র এক কষাঘাত হামলে পড়ল ওর সদ্য সেরে ওঠা পুরুষালী চোয়ালে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।